এগুলোই হচ্ছে একটা ডাইমেনশন, 10টা ডাইমেনশন আছে আমার মাসে। কখনো ভাইব্রেট হয়েছে, কখনো পপ বের হয়েছে, কখনো স্মোক হয়েছে, কখনো বাবল বের হয়েছে। এগুলো কি আমরা বাসায় দেখি? দেখি না। তো এইগুলোই এক একটা ডাইমেনশন বলতেছি আমি। এরকম 10টা ডাইমেনশন আছে। বুঝতে পারছি? তোমরা খেয়াল করো না, খেয়াল করছো? 10টা ডাইমেনশন তোমাদের এখানে দেখানো হয়েছে। 10টা না হলেও 5-6টা দেখানো হয়েছে। যেটা মুভিতে যে যে ডাইমেনশন, কখনো কখনো দেখবা যে আর্টওয়ার্ক হচ্ছে, তখন মনে হচ্ছে ভাইব্রেট হচ্ছে। এগুলো তো আমরা যখন টিভিতে মুভি দেখি, এগুলো তো তখন দেখি না, দেখি না। এই বাচ্চাদের এরকম ডাইমেনশন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই বাসটা নিয়ে আসছে। গ্লাসের কাজটা কি? গ্লাসটা হচ্ছে পোলারাইজ গ্লাস। আমরা যখন সিনেপ্লেক্সে মুভি দেখি না, বসুন্ধরা বা আমাদের একটা গ্লাস দিয়েছে, দেখি না গ্লাস দেয় না? গ্লাসটা পড়ার পরে কি হয়? 3D একটা ফিল হয়, 3 ডাইমেনশনের একটা ফিল হয়। কারণ ওইখানে তোমার পোলারাইজ আমরা যে দুই পাশে দেখছো দুইটা কি আছে, এটাকে প্রজেক্টর আছে। দুইটা ছবি ইনপুট দেওয়ার পরে, আর আমরা যখন চশমাটা পড়ছি, চশমাটা পোলারাইজ চশমা, তখন হচ্ছে কি হচ্ছে আমাদের আমরা যেটা দেখছি সেটা রিয়েল একটা ফিল আসছে। এক্স ওয়াই জেডটা তখন নিয়ে আসার চেষ্টা হচ্ছে। এইটাই ডেপ, যেটা আমরা টিভিতে ডেপটা পাই না, পোলারাইজ করার পরে আমরা সেই ডেপটা পাবো। বুঝতে পারছি? এটাই হচ্ছে চশমাটার কাজ, এছাড়া কিছু না। আমাদের মিউজিয়ামে 3D গ্লাস আছে, যেটা বলা হচ্ছে ভিআর গ্লাস। নাম শুনছো? ভার্চুয়াল রিয়ালিটি। এই ক্লাস আমাদের আছে। তো আমরা আমাদের আগে থেকে অ্যাপ্লিকেশন করলে আমরা তখন ওটা দেখার ব্যবস্থা করি। ওটাতে দেখা যাবে একদম 3D যে মোশন, ওইগুলো দেখা যাবে। এটাকে বলে ভিআর ক্লাস, ভার্চুয়াল রিয়ালিটি। যে একটু কাজ করার পর বলতে আমার সম্মানী, মানে হাজিরা, স্যালারি চাইতো। তখন ওই ব্যাবিলনের সুন্দরদের যারা ডিজাইন করছে, ওরা ভাবলো যে এমন একটা পদ্ধতি আবিষ্কার করবো যেটার মাধ্যমে তোমাকে দেখা দেবো তোমার ছায়াটা এখান থেকে এখানে আসলে তুমি স্যালারি পাবা, তাহলে পাবা না। সকাল 8টার সময় ওই ছায়াটা যেন এদিকে ছিল, আর এদিকে ছিল, বিশ্বাস করে ছিল, আমি বলতে ছিল। যখন 4টা বাজবে ছায়াটা আরো ওদিকে সরবে, সূর্যের সাথে সাথে ছায়াটা চেঞ্জ হয়। এইটা দেখে ওরা তখন ঘড়ির চিন্তাটা মাথায় আসে। তারপরে মিশরের পিরামিড, গিজা পিরামিডের নাম শুনছি কোথায়? কায়রো। ওই মিশরের পিরামিড তৈরির ক্ষেত্রে একই সমস্যা তৈরি হয়, শ্রমিকদের বেতন দেবে কিভাবে। তখন এই ছায়া দেখে তারা কি করে? স্যালারি সময় নির্ধারণ করে। এটা যে সময় নির্ধারণ, এটা কিন্তু তোমার এক্সাক্ট টাইম বলা যাবে না, যে 12:31 মিনিট 40 সেকেন্ড এভাবে বলা যাবে না, কয়টা বাজে এইটা ধারণা করা যাবে। বুঝতে পারছি? তো এই যে পিরামিড, গিজা পিরামিড তৈরির সময় এইটা স্থাপন করে ওই যে তোমার কিং ভ্যালি, নাম শুনছি না মিশরে? ওইখানে এরকম একটা সুন্দর বড় ঘড়ি ওটা সেট করে। এরপরে রোমানরা 297 খ্রিস্টাব্দে এসে রোমানরা এটাকে 3 তারিখ এগুলো এক করা শুরু করে। বুঝতে পারছো? রোমানরা এই ঘড়ি দিয়ে 1740 সাল পর্যন্ত এই ঘড়ি দিয়েই মানুষ সময় দেখতো, 1740 সাল পর্যন্ত। এরপরে হচ্ছে মেকানিক্যাল ঘড়ি, মেকানিক্যাল ঘড়ি আবিষ্কার হয়। তারপরে আস্তে আস্তে ডিজিটাল ঘড়ি, তারপরে কি ঘড়ি? অ্যাটমিক ওয়াচ। অ্যাটমিক ওয়াচ কি? অ্যাটমিক ওয়াচ কি?
এই একমাত্র অ্যাটমিক ওয়াচই এক্সাক্ট টাইমটা দেয়। কি করে ঘড়ির টাইমটা? এখন আমাকে একটা উত্তর দাও। একজন ঘড়ি নিয়ে আমি এখানে বসে আছি, একটা ঘড়ি নিয়ে, আরেকজন ঘড়ি নিয়ে মনে করো যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ঘড়ি নিয়ে বসে আছে, দুজনের ঘড়ি কি একই সময় দেখাবে? কেন? এটা কি? আমি একটা ঘড়ি নিয়ে এখানে আছি, আর তুমি মনে করো একটা ঘড়ি নিয়ে দৌড় মারলা, তোমার ঘড়িতে যে সময় দেখাবে আমার ঘড়িতে কি সেই সময় দেখাবে কিনা? কেন পার্থক্য থাকবে? সেটাই আমার প্রশ্ন। কেন পার্থক্য হবে? আমার ঘড়িতে 10টা বাজে, তোমার ঘড়িতেও কি 10টা বাজবে? ছবি করে ঝুলে রাখি নাই, ওইখানে যাদের ছবি আছে তারা স্পেশাল কিছু না কিছু আবিষ্কার করছে। তোমার আমার ছবি কিন্তু ওইখানে টাঙানো হবে না। এইখানে বিজ্ঞানীদের ছবি আমরা কি করছি, কারণ তারা বিশেষ কিছু আবিষ্কার করছে। তো জিপিআর এসটিএম নামে দুটো থিওরি আছে, এই থিওরিটা এই আইনস্টাইন আবিষ্কার করে। ঠিক আছে, জিনিসটা এরকম, গ্র্যাভিটি গ্র্যাভিটি হচ্ছে কোথায়? কম কোথায়? মহাকাশে। আর মাটিতে কোথায়? বেশি না, আমাদের এখানে গ্র্যাভিটি বেশি, মহাকাশে কম। এই যে গ্র্যাভিটির কারণে সময়ের একটা পার্থক্য হয়, বিশ্বাস করে হয়। এটা প্রথম আইনস্টাইন প্রমাণ করছে। গ্র্যাভিটি যেখানে কম থাকে সেখানে যে সময় দেখাবে এখানে সে সময় দেখাবে না, এই গেল একটা। আর দুই নম্বর হচ্ছে স্পিড, স্পিডের সাথে টাইমের একটা সম্পর্ক আছে। যেটার স্পিড বেশি থাকবে সেই ঘড়িতে সময় কম দেখাবে, আর যেটার স্পিড কম থাকবে সেটার সময় বেশি দেখাবে। আমরা যারা মাটিতে আমাদের স্পিড বেশি না হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইটের স্পিড বেশি, আমাদের স্পিড বেশি, স্যাটেলাইটের বেশি, রকেটের বেশি, আমাদের স্পিড থেকে রকেটের স্পিড বেশি। বিশ্বাস করো বেশি, এটা সত্য। এইটার জন্য ওই স্যাটেলাইটের যে ঘড়িতে সময় দেখাবে আমার ঘড়িতে সে সময় দেখাবে না, পার্থক্য হবে। এই যে দুইটা, এই দুইটা কিন্তু বিপরীত, খুবই দুইটা সূত্র। এই দুইটা বিপরীত হওয়াতে এদের আলটিমেট ইন্টারসেকশন পয়েন্ট কি হয়? 0 হয়। এই জন্য আমাদের বডি, আমাদের পায়ে একটা ঘড়ি লাগালাম, মাথায় একটা ঘড়ি লাগালাম, মাথার ঘড়িতে গ্র্যাভিটি বেশি ফিল করবে না, পায়ের ঘড়িতে গ্র্যাভিটি বেশি ফিল করবে। শুভ সকাল। আজকের আমাদের বিজ্ঞান বিষয়ক সভা ও বক্তৃতার বিষয় প্লাস্টিক পলিথিন নয়। আজকে আমাদের এই বিজ্ঞান বিষয়ক বক্তৃতার সম্মানিত সভাপতি সিনিয়র ডিরেক্টর স্যার মহোদয়ের অনুমোদিতমে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ক সভা ও বক্তৃতা শুরু করতে যাচ্ছি। তো সবাইকে নিয়ম বলে দিয়ে আছে, তো আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, ঠিক আছে? তো সকল সময়ের মধ্যে দৃষ্টি উপস্থাপন করছে। আমি প্রথমে আজকের আমাদের যে আলোচনার বিষয় প্লাস্টিক পলিথিন আর নয়, এই বিষয়ে প্রথমেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জান্নাতুল মাওয়া মহুয়া, দশম শ্রেণী, মনোরঞ্জন। পলিমার দিয়ে তৈরি এক ধরনের জীবাশ্ম জ্বালানি ও রাসায়নিক রাসায়নিকভাবে তৈরি করে। বিজ্ঞানী আলেকজান্ডার পার্ক 1855 সালে এই প্লাস্টিক নামক জিনিসটি প্রথম উদ্বোধন করে। এরপরই প্লাস্টিক শব্দটি ব্যবহার করেন লিও ব্যাকল্যান্ড। আমাদের বাংলাদেশে যত দিন দিন যাচ্ছে আমাদের প্লাস্টিকের ব্যবহার ততই কিন্তু বাড়তেছে। গত কয়েক দশকে 50 বছরে প্রায় অনেক লক্ষ টন প্লাস্টিক উৎপাদন করেছে, বাট তার 10% মাত্র পুড়িয়ে ফেলা হয়েছে, 90% আমাদের সমাজে বিভিন্নভাবে ক্ষতি করছে।
বিজ্ঞানীদের মতে একটি প্লাস্টিক মাটির সাথে পচতে সময় লাগে প্রায় 1000 থেকে 400 বছর। যাতে যাতে বোঝাই যাচ্ছে আমাদের দেশ আমাদের পরিবেশের জন্য এটা কতটা ক্ষতিকর। আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি। আমাদের দেশে যদি বুড়িগঙ্গা নদীটার কথাই বলা যায়, কয়েক দশক আগে এখানে অনেক মাছ এবং জলজ প্রাণী ছিল, কিন্তু ক্রমাগত প্লাস্টিক নিক্ষেপ করার জন্য এখন মাছ তো দূরে থাক, জলজ প্রাণী পাওয়া মুশকিল। কিন্তু এই এই যে আমাদের প্লাস্টিক শুধু আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, শুধু তা নয়, আমাদের শরীরের জন্য এবং মানব দেহের জন্য এটি মারাত্মকভাবে ক্ষতি সাধন করে। ওয়ার্ল্ড ওয়াইড এফ ইন্টারন্যাশনাল WWF এর মতে একটি গবেষণায় দেখা গেছে এই প্লাস্টিক জনিত কারণে আমাদের শরীরে মারাত্মকভাবে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। তাদের গবেষণার এটা দাবি যে একজন মানুষ প্রতি সপ্তাহে 5 গ্রাম বা একটি ATM কার্ডের সমপরিমাণ প্লাস্টিকের কণা খেতে বাধ্য হচ্ছে, যা আসলে সত্যি বলে এখন আমাদের চারপাশে দেখি তা মনে হয়। আর আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপই নিই, তাহলে কিন্তু আমাদের এই প্লাস্টিক থেকে আমরা আমাদের পরিবেশ থেকে বাঁচাতে পারবো। আমরা প্লাস্টিকের পরিবর্তে পাটজাত দ্রব্য ব্যবহার করতে পারি। পাটজাত দ্রব্য প্রায় 90 দিনের মধ্যেই আমাদের সমাজে এটা মাটির সাথে মিশে যাচ্ছে, যা হলে আমাদের পরিবেশটা রক্ষা পাবে। আর আমরা করতে পারি আমাদের স্কুলে বিভিন্ন ক্লাব খুলে আমরা আমাদের পরবর্তী ব্যাচ আছে তাদেরকে আমরা অনুপ্রাণিত করতে পারি, তারা যাতে পলিথিনটা ব্যবহার না করে পাট ব্যবহার করে। আর আরো আমরা করতে পারি, আমরা যেখানে সেখানে সবসময় প্লাস্টিক পলিথিন এগুলো ফেলে দিই, এটা যদি আমরা ঝুড়িতে ব্যবহার করি, ঝুড়িতে ফেলে দিই, তাহলে কিন্তু আমাদের সেই সমস্যাগুলো হচ্ছে না। আর আমাদের ঢাকা শহরে আমরা প্রায় দেখি প্রচুর জলাশয় হয়, এখানে হয় সেখানে হয়, এর কারণটা হচ্ছে প্লাস্টিক। আমরা যদি প্লাস্টিকটাকে যথাযথ যেখানে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিই, তাহলে কিন্তু এটা হচ্ছে না, তাহলে এটা ড্রেন অথবা নর্দমায় গিয়ে জমা পড়ছে না। বুড়িগঙ্গা নদীতে আমরা দেখি প্লাস্টিক, এখন ওখানে তো যাওয়া যায় না গন্ধের কারণে। এসব হচ্ছে শুধু আমাদের জন্যই। আমরা যদি একটু সচেতন হই, তাহলে কিন্তু আমরা এটাকে রোধ করতে পারি। আর আমার মনে হয় আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে আমাদের এই সমাজটাকে আরো সুন্দর এবং বসবাসযোগ্য করে তুলবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জান্নাতুল মাওয়া তাকে সুন্দর উপস্থাপনার জন্য। এবারে আমন্ত্রণ জানাচ্ছি হাসিবুল ইসলাম সৌরভ, 10ম শ্রেণী। হাসিবুল ইসলাম সৌরভ সংক্ষিপ্ত আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাকে বক্তৃতার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বক্তৃতার বিষয় হচ্ছে প্লাস্টিক পলিথিন আর নয়। প্লাস্টিক হচ্ছে এক ধরনের টেকসই এবং সস্তা বলতে আমাদের উৎপাদনেও সস্তা এবং খুবই টেকসই এক ধরনের বস্তু। প্লাস্টিক হচ্ছে সিনথেটিক বা আধা সিনথেটিক বস্তু, যার প্রধান উপাদান হচ্ছে পলিমার। প্লাস্টিক 1960 সালে বেলজিয়ামের একজন বিজ্ঞানী এটি তৈরি করেন। প্লাস্টিকের ব্যবহার আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, আমাদের চেয়ার থেকে শুরু করে ইলেকট্রনিক্সের বিভিন্ন ডিভাইস। অনেকের কাছে এখন ইলেকট্রনিক্সের বিভিন্ন ডিভাইস আছে যেগুলোর ভিতরে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং আমাদের এই ইলেকট্রনিক্সের ডিভাইস থেকে রান্নার বিভিন্ন ক্ষেত্রে আমরা প্লাস্টিক ব্যবহার করে থাকি। এমনকি আশ্চর্যকর বিষয় হচ্ছে যে আমরা প্রতি মিনিটে প্রায় 2 মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার করে থাকি, এটা ব্যবহারের রেকর্ড। আর আমাদের 1950 সাল থেকে এই পর্যন্ত প্রায় 9 বিলিয়ন টন প্লাস্টিক তৈরি করা হয়েছে। এখন আমরা হয়তো মিলিয়ন বা বিলিয়ন শুনলে সেটা ঠিকমতো বুঝতে পারি না যে মিলিয়নটা কত বড় বা বিলিয়নটা কত বড়। 1000 সেকেন্ডে প্রায় 15 থেকে 20 মিনিট, 1 মিলিয়ন সেকেন্ডে প্রায় 11 দিন। এখন 1 বিলিয়ন সেকেন্ডে কতক্ষণ হতে পারে? প্রায় 31.5 বছর। এখন এর মাধ্যমে বুঝতে পারি যে হয়তো আমাদের কাছে মনেও না হইতে পারে যে 9 বিলিয়ন প্লাস্টিক, আরে কি হয়েছে 9 বিলিয়ন প্লাস্টিক তো কিছুই হয় নাই। কিন্তু আসলে এটা যে আমাদের জন্য মানে অনেক বেশি হয়ে গেছে, আমাদের দরকারের থেকেও বেশি প্লাস্টিক আমরা তৈরি করে ফেলেছি। এখন এইসব প্লাস্টিক আমরা কিভাবে আমাদের ক্ষতি করতেছে, কারণ আমরা তো সরাসরি দেখতে পাচ্ছি না যে এটা আমাদের এইভাবে ক্ষতি করতেছে। এখন আমাদের সরাসরি এটা একটা ক্ষতি করে থাকে। সমুদ্রের ভিতরে অনেক প্লাস্টিক চলে যায়। এই প্যাসিফিক ওশনে একটা দ্য গ্রেট প্যাসিফিক ওশন গার্বেজ প্যাচ রয়েছে, যেখানে প্রায় 79,000 মেট্রিক টন প্লাস্টিক ভেসে রয়েছে। এখন এটা আমাদের কিভাবে ক্ষতি করছে? ওখান থেকে বিভিন্ন ছোট ছোট প্লাস্টিকের গুঁড়া সমুদ্রের ভিতরে যাচ্ছে, এবং বিভিন্ন সামুদ্রিক মাছ
এগুলাকে প্ল্যাঙ্কটন হিসেবে খেয়ে ফেলে। প্ল্যাঙ্কটন বলতে তারা এখন ছোট ছোট জীব যেগুলো মাছ খেয়ে থাকে। এখন ওগুলা মনে করে যে আরে এটা তো মাছ, এখন আমরা গিয়ে এটা খেয়ে ফেলি, বা এটা প্ল্যাঙ্কটন, এটা আমরা খেয়ে ফেলি। তারা খায়, যার ফলে এটা তাদের ভিতরে যায়, অনেক ক্ষেত্রে তারা মারা যায় অথবা তাদের বিভিন্ন শরীরের ক্ষতি হয়। এবং সেই মাছ পরে আমাদের খাবারের মধ্যে আসে এবং সেটা পরে আমরা খাই, যার মাধ্যমে একটা সরাসরি ক্ষতি আমাদের মধ্যে হচ্ছে। এখন এগুলো আমরা কিভাবে কমাতে পারি? তিনটা ওয়ার্ড আছে: রেডিউস, রিউজ, রিসাইকেল। এখন রেডিউস আমরা কি করব? আমরা প্লাস্টিকের ব্যবহার একটু কমিয়ে দেব। এখন আমাদের সব ক্ষেত্রে তো প্লাস্টিকের ব্যবহার কমাতে পারছি না, আমাদের প্লাস্টিকের একটা দৈনন্দিন ব্যবহার হয়ে গেছে, এটা আমাদের দরকার প্রত্যেকটা ক্ষেত্রে। সেহেতু আমরা কি করতে পারি? প্লাস্টিকের যে উৎপাদনটা আছে সেটা কমিয়ে দিতে পারি। প্লাস্টিকের উৎপাদন একেবারে কমিয়ে দিয়ে আমরা সেটাকে রিসাইকেল করতে পারি, যেগুলো বাইরে অলরেডি আছে সেগুলোকে নিয়ে আমরা বিভিন্নভাবে ওগুলোকে ইউজ করতে পারি। তো কিভাবে? এখন এরকম জিনিস অনেক কোম্পানিও করে আছে, যেমন কিছু কিছু কোম্পানি যেমন এই এরকম রিসাইকেলকৃত এই প্লাস্টিক দিয়ে কাপড় তৈরি করছে। কাজটা অনেক ভালোবাসে, তারা কাপড় তৈরি করে সেটা বের হচ্ছে। এখন এটার মাধ্যমে কি হচ্ছে? তাদের প্রথমত ট্যাক্স দেওয়া লাগতেছে না, ফ্রিতে সব জায়গায় কি আছে, প্লাস্টিক আছে, তার প্লাস্টিক কেনার কোনো ট্যাক্স নেই, প্লাস্টিক সরাসরি সেখান থেকে নিয়ে যাচ্ছে। আজকে তারা নিজেরাও লাভবান হচ্ছে, আবার আমাদের পরিবেশের জন্য একটা লাভবান জিনিস তৈরি করছে। আর প্লাস্টিক আমাদের মাটির জন্য ক্ষতিকর, কারণ প্লাস্টিক মাটির ভিতরে থাকলে অনেক সময় সেটি মাটির সাথে রাসায়নিক বিক্রিয়া করে প্লাস্টিক মাটির ক্ষতি করে, যার ফলে অনেক সময় গাছপালাও মারা যায়। প্লাস প্লাস্টিক মাটির ভিতরে বেশি দিন থাকলে প্লাস্টিক পানির সাথেও রাসায়নিক বিক্রিয়া করে। হয়তো খুব মানে তাৎক্ষণিক করবে না, কিন্তু এটি অনেক লম্বা সময়ের সাথে সে রাসায়নিক বিক্রি করে পানিকেও বিষাক্ত করে তুলতে পারে। যার ফলে আমরা যেহেতু ভূগর্ভ থেকে অনেক পানি ব্যবহার করে থাকি, সেটিও আমাদের জন্য বিষাক্ত হয়ে যেতে পারে। তাই আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখা উচিত যে আমরা প্লাস্টিক ব্যবহার করব, কিন্তু আমরা একটা জিনিস ফেলে দেব না, আমরা সেটাকে বারবার ব্যবহার করতে থাকবো। কারণ প্লাস্টিক কিন্তু অনেক ডিউরেবল একটা জিনিস, অনেক টেকসই, এটা সহজেই হয় না। আমরা অনেক সময় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করি, যেমন অনেক সময় ময়লা ফেলার ক্ষেত্রে আমরা একটা জিনিস ময়লা ওটার সাথে ফেলে দিই, কিন্তু সেই জিনিসটাকে আমরা আবার ব্যবহার করতে পারি। বা আমরা অনেক ক্ষেত্রে যাই, দোকানে যাই, দোকান থেকে কিনে আনি, আমরা কিন্তু প্লাস্টিকের কোনো ব্যাগ নিয়ে যাই না, আমরা অলওয়েজ দোকান থেকে ব্যাগ নিয়ে আসি, আবার সেই ব্যাগ অনেক সময় ফেলেও দিই। এই জিনিসগুলো যদি আমরা কমাতে পারি, আমরা বিভিন্নভাবে প্লাস্টিকের ব্যবহার এবং প্লাস্টিকের সব দূষণগুলো কমাতে পারবো। প্লাস্টিক আবার অনেক কোম্পানি যারা এটাকে বিভিন্নভাবে মোকাবেলা করার ট্রাই করেছে, বিভিন্ন মানুষও এগুলোকে মোকাবেলা করে বায়োডিগ্রেডেবল এই প্লাস্টিক তৈরি করার ট্রাই করছে, বা প্লাস্টিকের বিভিন্ন বিকল্প রয়েছে ওগুলো ট্রাই করছে। এখন বিভিন্ন কোম্পানি করেছে কি, এই যেমন আমরা কিন্তু শ্যাম্পু বা যে হেয়ার কন্ডিশনার ক্ষেত্রে অনেকগুলো প্লাস্টিক ব্যবহার করি, প্লাস্টিকের বোতল ব্যবহার করি, কিন্তু তারা করছে কি, প্লাস্টিকের বোতলের জায়গায় সাবান ব্যবহার করছে। সাবানের ভিতরে আপনি আপনি শ্যাম্পু ইউজ করবেন, শ্যাম্পু শেষ এবার সেটাকে সাবান হিসেবে ব্যবহার করবেন। এইভাবে বিভিন্ন বিকল্পের মাধ্যমে আমরা প্লাস্টিক ব্যবহার কমাতে পারি, আমাদের নিজের জন্য ক্ষতি কমাতে পারি এবং আমাদের পরিবেশের জন্য ক্ষতি কমাতে পারি। এই বলে আমার বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ হাসিবুল ইসলাম সৌরভ। বেশ আমরা গান ধর্ম আলোচনা শুনলাম, তথ্যবহুল। এবারে আমন্ত্রণ জানাচ্ছি মাহাজাবিন রহমান, দশম শ্রেণী। মাহাজাবিন রহমান, দশম শ্রেণী। পলিথিন এবং প্লাস্টিক বিশ্বজুড়ে আজ এক মহা আতঙ্কের নাম। স্বাভাবিকভাবে প্রথম কিছু একটা এলে সেটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। 80-র দশকে যখন প্রথমবার প্লাস্টিক বাজারে এলো, তখন থেকে মানুষের মধ্যে এক নতুন ধরনের আধুনিকতার ছোঁয়া জেগেছিল। বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার শুরু হয় 1982 সাল থেকে। এরপর থেকে প্লাস্টিক ধনী গরিব সবার জীবনে এক অপরিহার্য বস্তুতে পরিণত হয়েছে। আমাদের সমাজে প্লাস্টিকের ব্যবহার প্রায়শই সবসময় দেখা যায়। প্লাস্টিক এবং পলিথিন তৈরি হয় বিদেশ থেকে আনা এক ধরনের সাবুদানার মতো দেখতে গ্রানিউল নামক পদার্থ দিয়ে। আর পলিথিন তৈরি হয় ইথিনের মনোমারকে। পলিথিন তৈরি হয় ইথিনকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 atm চাপে সামান্য অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়ার মাধ্যমে। কিন্তু এই ইথিন যে কি পরিমাণ আমাদের জন্য ক্ষতিকারক তা আমরা বুঝতে পারি না। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার এতই বেশি হয়েছে যে আমরা বছরে প্রায় 124 টন প্লাস্টিকের বর্জ্য সমুদ্রে ফেলে থাকি। এই অবস্থা চলতে থাকলে 2050 সালের মধ্যে সমুদ্রে জলজ প্রাণীর চেয়ে প্লাস্টিকের পরিমাণই থাকবে বেশি। কিছু সাম্প্রতিক সময় ইতালির একটি গর্ভবতী চিংড়ি মাছ পাওয়া গেছে, যার প্রায় পাকস্থলীর 2/3 অংশই প্লাস্টিকে ভরা ছিল। মাছ সাধারণত প্লাস্টিক এবং পলিথিন আলাদা
প্রবেশ করছে। খাদ্যচক্র প্রবেশ করছে। প্লাস্টিক ও পলিথিন অনেক সময় কচ্ছপের ধন্যবাদ মাহাজাবিন রহমান। এবারে আমন্ত্রণ জানাচ্ছি শাশ্বত দাস, দশম শ্রেণী। শাশ্বত দাস। প্রতিবাদ বিষয়টি হচ্ছে প্লাস্টিক এবং পলিথিন আর নয়। প্রথমে বলতে চাই যে প্লাস্টিক কি। প্লাস্টিক হচ্ছে একটি গ্রিক শব্দ যা প্লাস্টিকস থেকে এসেছে। এখন প্লাস্টিকস অর্থ কি? প্লাস্টিকস অর্থ হচ্ছে যাকে গলানো সম্ভব। এখন প্লাস্টিককেও তাহলে গলানো সম্ভব। একটি প্লাস্টিকে যদি গলানো এবং উত্তাপের ফলে অনেক ধরনের বিষাক্ত গ্যাস নিঃসৃত হয়, যা আমাদের পরিবেশের জন্য এবং আমাদের জন্য অনেক ক্ষতিকর। এর থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে প্লাস্টিক আমাদের জন্য কত ক্ষতিকর হতে যাচ্ছে। এখন বলতে চাই যে প্লাস্টিক আমাদের রোধ করার জন্য অনেক পদক্ষেপ নিতে হচ্ছে। অন্যদিকে প্লাস্টিকের রোধে হচ্ছে ব্রিটিশের প্রধানমন্ত্রী 13 মে 2042 সালের মধ্যে ব্রিটেন থেকে প্লাস্টিককে সম্পূর্ণরূপে বহিষ্কার করতে চাচ্ছে এবং ডেনমার্ক সহ বহু দেশ প্লাস্টিক বর্জনে আগ্রহী হচ্ছে। বাংলাদেশও 2002 সালে প্রথম পলিথিনকে নিষিদ্ধ ঘোষণা করলেও এটি কার্যকরের অভাবে আমরা এখনো পলিথিন ব্যবহার করে যাচ্ছি। আমাদেরকে সকলকে সচেতন হতে হবে যাতে আমরা প্লাস্টিক কম ব্যবহার করে থাকি। এখন প্লাস্টিক আমাদের জন্য যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গিয়েছে, এখন এটি বর্জনের জন্য। ধন্যবাদ শাশ্বত দাস। এবারে আমন্ত্রণ জানাচ্ছি নূর আফরান নাজাব। নূর আফরান নাজাব, দশম শ্রেণী। পলিথিন হচ্ছে ইথেনের একটি পলিমার, যেটার বন্ড এতই স্ট্রং থাকে যে সহজেই মাটিতে মিশে যায় না। এটা মাটিতে মিশতে 450 থেকে 1000 বছর সময় লাগে, যার ফলে মাটিতে জমে থাকে এবং মাটির উর্বরতা নষ্ট করে, যার ফলে উদ্ভিদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়। এবং এটা পোড়ালে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস উৎপন্ন হয়, যা কার্বন মনোক্সাইড থেকে আমরা কার্বন নিঃশ্বাসের সাথে নিয়ে রক্তে মিশে যায় এবং কার্বোক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে, যা আমাদের শরীরে ছড়িয়ে পড়লে মানুষের মৃত্যু ঘটে। এছাড়াও প্লাস্টিক আমরা ব্যবহার করি প্রতিদিন এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটি পণ্য হয়ে গেছে, যেটা আমাদের খুবই দরকার। এটার সাথে আমরা অনেক জড়িয়ে গেছি, যার ফলে প্রতিদিন নতুন নতুন প্লাস্টিক ব্যবহার করে আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি এবং সেটা বিভিন্ন জলাশয় নদীতে জমা পড়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে, যার ফলে বন্যা হচ্ছে এবং ভালো পানি এবং নোংরা পানি মিক্স হয়ে যাচ্ছে। আমাদের দেশে এখনো অনেক গরিবরা যারা নদীর পানি পান করে, তাদের এই নোংরা পানি আর ভালো পানি মিক্স হওয়ার ফলে এই জীবাণুগুলো ভিতরে চলে যায় এবং ব্যাকটেরিয়ার ফলে তাদের ডায়রিয়া হয়, কলেরা হয় ইত্যাদি, যার ফলে তারা বিভিন্ন রোগে ভোগে। তাছাড়া পলিথিন মাটিতে থাকলে বেশি দিন সূর্যালোকের প্রভাবে এটা বিসফেনল এ নামের একটি বিষাক্ত পদার্থ বের করে, যার বিষাক্ত প্রভাব আমাদের উপরে পড়ে। উদ্ভিদ বা এটা নিলে যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক হেল্প করলেও এটা পরিবেশের জন্য মারাত্মক ভয়ানক হুমকি স্বরূপ। তাছাড়া প্লাস্টিকের এই পরিবেশের ক্ষয়ক্ষতি কমানোর জন্য, প্লাস্টিক দ্বারা পরিবেশের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমরা পাটজাত বা কাগজের দ্রব্য ইউজ করতে পারি, যার ফলে প্লাস্টিকের ব্যবহারের পরিমাণ কমে যাবে এবং প্লাস্টিকের পরিমাণটা কমে যাবে। তাছাড়া প্লাস্টিক যেখানে সেখানে ফেলা থেকে আমরা বিরত থাকবো এবং প্লাস্টিক রিসাইকেলের দিকে নজর দিব। থ্যাংক ইউ আমাকে বক্তব্য। ধন্যবাদ নূর আফরান নাজাবকে। এবারে আমাদের সর্বশেষ প্রতিযোগী আমন্ত্রণ জানাচ্ছি হাসিব জাহান সৈকত। আবার প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে প্লাস্টিক পলিথিন আর নয়। এর শাব্দিক অর্থের দিক দিয়ে পক্ষ বিপক্ষতা থাকলেও এর মর্মার্থ দিক দিয়ে কেউই বিপক্ষতা করতে পারবে না। আর আমি মর্মার্থকেই বিবেচনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে আসি প্লাস্টিক প্রভাব, এর দ্বিতীয় হচ্ছে প্রতিকার ও প্রতিরোধ। প্রথমে যে বিষয় নিয়ে আমি বক্তব্য পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই পলিথিন বা প্লাস্টিকের উৎস এবং কারণ। দৈনন্দিন জীবনে প্লাস্টিক ব্যবহারের কথা আলাদা করে বলার উপায় নেই, কিন্তু যদি আমরা আমাদের আশেপাশে লক্ষ্য করে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যাগ, বোতল, বালতি, কলম, মগ, গ্লাস, স্ট্র ইত্যাদিতে আমরা প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার। আমরা সবাই এই কথাটা জানি যে প্লাস্টিক ক্ষতিকর, এটা আমরা
কেউ বলবো না যে প্লাস্টিক উপকারী, তাই না? সবাই জানে, কিন্তু তারপরেও বন্ধ হচ্ছে না। এর কারণটা কি? হ্যাঁ? অসচেতনতা। আমরা কেন সচেতন? আমরা জানি এটা ক্ষতিকর, তারপর আমরা করতেছি না। কথা বলা হয়েছে, তাই না? সোনালী ব্যাগ, এটা আবিষ্কারক কে? মোবারক হোসেন খান। হ্যাঁ, ধন্যবাদ, তাকে আমরা একটা হাততালি দিই। ডক্টর মোবারক হোসেন খান। দ্বিতীয় প্রশ্ন, এটা প্লাস্টিক না, এটা অন্য অন্য জগতে চলে যাচ্ছে। আমি আসলে বেসিক্যালি আমি এগ্রিকালচারিস্ট, ফিশারিজ লোক আমি। সেই জন্য আমি ওই আমার জগতের একটা প্রশ্ন করি। জিওল মাছ বলা হয়, জিওল মাছ বলতে আমরা কি বুঝি? শিং মাছ? শুধু কি শিং মাছ? জিওল কথাটার একটা অর্থ আছে। বলো, হ্যাঁ বলো তুমি। এটা বেঁচে থাকে, যেমন কই মাছ, মাগুর মাছ, শিং মাছ, মাগুর মাছ, এরা বেশিক্ষণ বেঁচে থাকতে পারে, তাদের সাথে সাথে মরে যায় না একটু। হ্যাঁ, আমি যেহেতু সে প্রথম একটা দিচ্ছে, আমি তাকে ওটাও সেটা আছে। বেশিক্ষণ এটা কেন মারা যায় না? বেশিক্ষণ বেঁচে থাকে কেন? অনেক অনেক বেশিক্ষণ মানে অনেক। আচ্ছা আচ্ছা, আমরা ওর উত্তরটা নেই, কিন্তু তারপরও ইয়ে করছি। হ্যাঁ, বাড়িতে শ্বাস নিতে পারে। আমি পাল্টা প্রশ্ন করি, এটা একটু বোঝার জন্য, যে বাড়িতে মাসে আসলে কিসের দ্বারা শ্বাস প্রশ্বাস নেয়? মাছ ফুলকা। তাহলে বাইরে থেকে কি ওই ফুলকা কি বাড়িতে কাজ করে না? তাহলে কিসে কাজ করে? আলাদা একটা অর্গান আছে, অ্যাক্সেসরি অর্গান বলা হয়। ধন্যবাদ। যে ওই অর্গানটা যাদের আছে সেই সব মাছকে সাধারণত জিওল মাছ বলা হয়, মানে জীবিত থাকে, বাইরে থেকে তারা শ্বাস নিতে পারে। একটা তো ফুলকা আছে যেটা পানি থেকে নেয়, আরেকটা হলো বাইরে থেকে নেয়, সেটা হলো শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, টাকি মাছ, তাই না? আমাদের এখন আছে, পৃথিবীতে আছে, বিলুপ্ত হয়েছে। কতদিন আগে বিলুপ্ত হয়েছে? আগে আছে, এটা আসলে সবারই পারার কথা। যেহেতু চারটা আগে উঠছে, আমি সেজন্য তাকে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমরা কুইজ প্রতিযোগিতা শেষে এখন আমাদের পুরস্কার বিতরণ করা, অর্থাৎ আমাদের প্রথম যে পর্ব ছিল বিজ্ঞান বিষয়ের বক্তৃতা, সেখানে আজকের যে আমাদের আলোচ্য বিষয় প্লাস্টিক পলিথিন আর নয়, এই বিষয়টার উপরে 6 জন আলোচক অর্থাৎ 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। বেশ আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখেছি, কেউ কাউকে ছাড় দেওয়ার মতো অবস্থায় ছিল না। সবাই একজন আরেকজনের যে কীভাবে ভালো বলা যায়, শব্দচয়ন, বাক্য বিন্যাস সবকিছু বেশ ভালো ছিল। তো সেখান থেকে আমাদের বিচারক মন্ডলী সুপারশ্রী সেরা টিম নির্বাচন করেছে। আর যারা বিজয়ী হবে না তাদেরও আগেই অভিনন্দন জানাই, কারণ তাদের জন্য একটা বিরোধ করা যাবে। আর হতাশ হওয়ার কোনো কারণ নেই, যেহেতু মানে প্রায় কাছাকাছি মার্কস পেয়েছে সবাই, তো আমরা সেখান থেকে সুপার থ্রি নির্বাচন করেছি। তো আমি প্রথমেই ঘোষণা করছি আজকের আমাদের আয়োজনের সেকেন্ড রানার আপ অর্থাৎ তৃতীয় স্থান নির্ধারণকারী, তৃতীয় স্থান অধিকার করেছে আজকের আমাদের আচ্ছা জান্নাতুল মামা মহুয়া। সবাই করতালি। আচ্ছা সেটা করতালি দিতে আপনি কি বল কেন? সবাই আপনাদের মহাদের আবার করতালি। এটা দিয়ে মহাদের হাততালি পুরস্কার আপনাদের অনুরোধ করছি। মানে তৃতীয় যেহেতু হয় না, সুতরাং শুধু প্রথম হওয়ার জন্য শুধু বেশি আছে তাদের নাকি? হ্যাঁ, জান্নাতুল মামা নিজেদের হাত পুরস্কার দিচ্ছে। এবার আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট রানার আপ অর্থাৎ দ্বিতীয় স্থান নির্ধারণকারী। আগে বলে নিই, ক্লাব দিতে কিন্তু আসক্তি করুন কেন আপনারা? মেয়েরা কিন্তু জোরে ক্লাব দিচ্ছে। আমাদের দ্বিতীয় স্থান অধিকারকারী এবারও সে আগের মতো নুরুল আফরান নাজার। নাজারকে পুরস্কার উঠে দিচ্ছে আমাদের সিনিয়র স্যার। এবার আমাদের সে মহেন্দ্র ঘোষ অর্থাৎ আজকের আমাদের বিজ্ঞান বিষয়ের বক্তৃতার চ্যাম্পিয়ন
প্রথম স্থান অধিকারী? সবাই একটু আইডিয়া নেই। মেয়েরা মেয়েদেরও আরেকজন প্রতিযোগী ছিল, আরেকবার শুনতে চাই। আচ্ছা, সবার ধারণার সঙ্গে আমি একমত পোষণ করি। আমাদের বিচারক মন্ডলীরাও একমত পোষণ করছে। হাজিবুল ইসলাম সৌরভ পুরস্কার নেওয়ার জন্য। সবাই আবার একটা করতালি। এবার আমাদের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়ার পালা। আমি আজ প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি মার্জিয়া সায়াদাই হিয়া। মার্জিয়া সায়াদাই হিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি সিনিয়র স্যারের হাত থেকে পুরস্কার দেওয়ার জন্য। চলে এসো বাম পাশে সবাই। এবার আমন্ত্রণ জানাচ্ছি অর্থাৎ আমাদের বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতায় একজন প্রতিযোগী শেষ প্রায় অবসরে গেছিল, অর্থাৎ শেষে প্রত্যাহার করে নিয়েছিল সংখ্যা বেশি হওয়ার জন্য। সেই প্রতিযোগী নিজেকে হতাশ করে নাই, তিনি কুইজ প্রতিযোগিতায় একটি পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে। সে আমাদের সাকিব আল হাসান। সাকিব আল হাসান সিলেটি হাতে পুরস্কার হচ্ছে। এবারে আমাদের আজকের ডুয়েট চ্যাম্পিয়ন অর্থাৎ আমাদের একজন প্রতিযোগী দুইটা পুরস্কার পেয়েছে। উনি আগে বছর বিজ্ঞান বিষয়ে পুরস্কার করে দিয়েছি, এবার কুইজ প্রতিযোগিতায় পুরস্কার নিতে আমন্ত্রণ জানাচ্ছি সেই হাসিবুল ইসলাম সৌরভকে। হাসিবুল ইসলাম সৌরভ আপনারা পর্বটা শেষ হলে আপনারা একটু আমাদের এই সৌরভ ভূমিকা দেখার পরে আপনারা সবাই